একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার, একটা ভুল লিফট, আর তারপর একটাই হুমকি, তুই কাজটা কর, না হলে তো স্ত্রী বাঁচবে না। একদিকে পুলিশ, একদিকে আন্ডারওয়ার্ল্ড, আর মাঝখানে কোটি টাকার এক রহস্যময় ব্যাগ। তো কথা বলছিলাম 2022 সালে মুক্তিপ্রাপ্ত মুভি টপ গিয়ারের কথা। তাহলে চলুন আর পেছাল না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই আমরা আদিয়া আর অর্জুন নামে দুজন কাপলকে দেখতে পাই। অর্জুন পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার। আদিয়া অর্জুন দুজন দুজনকেই খুব ভালোবাসে। দুজনের পরিবার তাদের সম্পর্কটা মেনে নেননি বলে আজ তারা দুজন কোর্ট ম্যারেজটা করে নিয়েছে। প্রত্যেক দিনের মতো আজও অর্জুন খাওয়া দাওয়া শেষ করে ডিউটির জন্য বেরিয়ে পড়ে। রাত হয়ে যায়। আজ আবার আদিয়ার জন্মদিন ছিল। অর্জুন ডিউটি শেষ করে বাড়ির দিকেই রওনা দিয়েছে। তখনই একজন কল করে বলে তার লিফট লাগবে। তো অর্জুন ওই লোকেশনে চলে যায়। গাড়িতে দুজন প্যাসেঞ্জার ওঠে। একজনের নাম ব্রহ্মা আর একজন রাজেশ। এরা দুজন সিদ্ধার্থের লোক। সিদ্ধার্থ হচ্ছে বক্স ডিলার। বুঝতেই পারছেন, ইউটিউবের পলিসির জন্য নামটা মুখে নিতে পারছি না। সিদ্ধার্থকে পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে। হায়দ্রাবাদে আসার সময়ও একজন পুলিশ অফিসারকে মেরে এসেছে। ওদিকে অপর থেকে চাপ আসছে মাল তাড়াতাড়ি সিঙ্গাপুর নিয়ে আসতে। সিদ্ধার্থ আর ব্যানার্জি দুজন লুকিয়ে একটা হোটেলে বসে আছে, আর এদের দুজনকে মাল আনার জন্য সুব্বারাওয়ের কাছে পাঠিয়েছে। এরা অর্জুনকে বাইরে দাঁড় করিয়ে ভেতরে যায়। এদিকে আমরা দেখতে পাই তাদের পেছনে পুলিশ লেগে আছে। পাশের রুম থেকে একজন সুব্বারাওকে ফলো করছিল। এরা দুজন ভেতরে গেলে লোকটা বিক্রম নামে একজন পুলিশ অফিসারকে কল করে জানিয়ে রাখি বিক্রমই এই কেসটার ইনভেস্টিগেট করছে। সুব্বারাও বলে পুলিশ যেভাবে সিদ্ধার্থকে খুঁজছে কখন না আবার ধরা পড়ে যায়। কি যে বলো, মুম্বাইয়ের পুলিশই তার কিছুই করতে পারলো না, আর হায়দ্রাবাদের পুলিশ কি করবে? ভিসা পাসপোর্ট সব রেডি, মাল পেলেই সিঙ্গাপুর চলে যাবে। তখনই সিদ্ধার্থ কল করে। ব্রহ্মা সিদ্ধার্থের সাথে কথা বলছিল। এই সুযোগে সুব্বারাও পাসপোর্ট আর টিকেটের ছবি তুলতে লাগে। ব্রহ্মা দেখে ও তো ভীষণ লেগে যায়। ও কেন এগুলোর ছবি তুলছে? কথা কাটাকাটির মাঝখানে সুব্বারাও ব্রহ্মার দিকে বন্দুক ধরে। ব্রহ্মা ভয় না পেয়ে সুব্বারাওয়ের কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে সুব্বারাওকে মেরে ফেলে। একজন পুলিশ অফিসার আসলে তাকেও এরা কৌশলে মেরে ফেলে। সুব্বারাওয়ের বাড়ি থেকে বেরিয়ে এরা দুজন অর্জুনের গাড়িতে ওঠে। এরপর সেখান থেকে চলে আসে। সিদ্ধার্থ ফোন করে বলে, কিরে মাল পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, তবে সুব্বারাও চিটিং করছিল তাই ওকে উপরে পাঠিয়ে দিয়েছি। অর্জুন বিষয়টা জানতে পেরে গাড়িটা দাঁড় করিয়ে বলে এক্ষুনি তার গাড়ি থেকে নামতে। রাজেশ বলে একজনকে উপরে পাঠিয়েছি, তোকেও উপরে পাঠাতে আমার বেশি সময় লাগবে না। বেচারা অর্জুন নিজের প্রাণ বাঁচানোর জন্য তাদের কথা মতো গাড়ি স্টার্ট করে। ওদিকে সিদ্ধার্থ যে হোটেলে ছিল এটা কোনোভাবে পুলিশ খবর পেয়ে যায়। দুজন পালিয়ে যেতে চাইলে ব্যানার্জি পুলিশের এনকাউন্টারে মারা যায়। সিদ্ধার্থ আহত হয়। সিদ্ধার্থ ব্রহ্মাকে ফোন করে জানায় হোটেলে না যেতে, ওখানে পুলিশ আছে। আমি যতক্ষণ না তোমাদের আমার দ্বিতীয় লোকেশন পাঠাচ্ছি কার দাঁড় করিয়ে অপেক্ষা করো। অর্জুন গাড়ি দাঁড় করিয়ে বলে এবার যান, আমাকে ছেড়ে দিন প্লিজ। রাজেশ বলে চুপ করে বসে থাক, না হলে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব। রাজেশ ব্রহ্মাকে বলে ডেভিড নামে একজন লোক আছে, আমি যদি তাকে এই মালগুলো দিয়ে দেই ও আমাদের 100 কোটি টাকা দেবে, এমনকি দুবাইও বলেছে সেটেল করে দেবে। ব্রহ্মা ছিল সিদ্ধার্থের একজন ভরসাবান লোক। ও কোনোভাবেই রাজি হচ্ছিল না। রাজেশ বলে দেখ, এরকম সুযোগ বারবার আসে না। এই ছোট ছোট কমিশন পেয়ে আমরা জীবনেও কিছু করতে পারবো না। ওই শঙ্করকে দেখেছিস? আমাদের পরে এসে কত প্রপার্টি বানিয়ে নিয়েছে। কিন্তু ব্রহ্মা কোনোভাবেই রাজেশের কথায় সায় দেয় না। তো রাজেশ টাকার লোভে ব্রহ্মাকে শুট করে মেরে ফেলে। তবে ব্রহ্মা মারা যাওয়ার আগে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রাজেশকেও একটা ছুরি দিয়ে আঘাত করে। যদিও রাজেশের এতে কিছু হয় না, রাজেশ অর্জুনকে গাড়ি চালাতে বলে। নির্জন এলাকায় আসলে একটা ব্রিজের ওপর ব্রহ্মাকে ফেলে দেয়। অর্জুনকে বলে গাড়ির জিপিএস অফ করে দেওয়ার জন্য। অর্জুনের ফোনও ফেলে দেয়। গলায় বন্দুক ধরে কোন দিকে যাবে কোথায় যাবে রাজেশ বলছে। অর্জুন গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই রাজেশ ডেভিডের কাছে পৌঁছে যায়। রাজেশ ডেভিডকে বলে ব্রহ্মা আমার কথা শুনেনি দেখে ওকে উপরে পাঠিয়ে দিয়েছি, আমাকে প্লিজ তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, না হলে আমি মারা যাব। ডেভিড ব্যাগটা হাতে নিয়ে রাজেশকেই শুট করে মেরে ফেলে। অর্জুন কোনোভাবে বুদ্ধি করে ওখান থেকে পালিয়ে আসে। হঠাৎ করে একটা ফোন বেজে ওঠে। অর্জুন গাড়িটা সাইড করিয়ে ফোনটা রিসিভ করে। কলটা করে সিদ্ধার্থ অর্জুনের গলা শুনে সিদ্ধার্থ পরিচয় দেয় ও পুলিশ। গাড়িতে যে দুজন লোক উঠেছিল ওরা কোথায়? অর্জুন সিদ্ধার্থকে সবকিছু খুলে বলে। সিদ্ধার্থ যখন জানতে পারে ডেভিড মাল নিয়ে পালিয়েছে, সিদ্ধার্থ তার আশেপাশে
আশেপাশের সব লোকাল গ্যাংদের কাছে কল করে, কিন্তু সবার ফোনে সুইচ অফ দেখাচ্ছিল। অনেকক্ষণ ট্রাই করার পর একজনের নাগাল পায়। লোকটার নাম পাঠান। এই পাঠান শুন, ডেভিড নামে একজন নাকি হায়দ্রাবাদে বক্স বিজনেস করে, তোর কন্ট্রাক্টের সাহায্যে অ্যাড্রেসটা বের করতো। আঙ্কেল বলে, তোর সঙ্গে যারাই জড়িত আছে সবাইকে পুলিশ ট্রেস করছে, সবাই ফোন বন্ধ করে দিয়েছে। আমার কাছে অলরেডি একজন ইনফর্মার চলে এসেছে, আমি কিছুই করতে পারবো না। সিদ্ধার্থের কাছে এখন একটাই রাস্তা খোলা, সেটা হলো অর্জুনকে মুরগি বানিয়ে তার কাজটা হাসিল করা। অর্জুনের বাড়ির ঠিকানা বের করে অর্জুনের বাড়ি চলে যায়। এরপর অর্জুনকে ব্ল্যাকমেল করে বলে, অলরেডি 10 জন পুলিশকে মেরে ফেলেছি, তোর স্ত্রীকে যদি বাঁচাতে চাস আমি যেরকম বলছি ওরকম কাজ কর। সকাল 5টা পর্যন্ত তোর কাছে সময় আছে, এর ভেতরে ব্যাগটা খুঁজে আমার কাছে নিয়ে আয়। বুঝে শুনে চালাকি করিস, আর পারছি না বলে যদি পুলিশকে ইনফর্ম করিস, তোর স্ত্রীকে আমার হাত থেকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আমার লোক তোর স্ত্রীর ভালোই আদর যত্ন করছে। অর্জুন কি করবে বুঝতে পারছিল না। এর মধ্যে আজ আবার ছিল আদিয়ার জন্মদিন, কত কিছু প্ল্যান করা ছিল। অর্জুন একটা কেকের দোকানে গিয়ে আদিয়ার জন্য একটা কেক কিনে দোকানের ওনারকে বলে কেকটা হোম ডেলিভারি করে দিতে। অর্জুন অ্যাড্রেস দেওয়ার সময় একটা টিস্যুতে আদিয়াকে একটা সতর্কবার্তা মেসেজ লিখে দেয়। কিছুক্ষণ পর ডেলিভারি ম্যান কেকটা নিয়ে গেলে সিদ্ধার্থ এতটাই চালাক ছিল, বিষয়টা জানার পর ডেলিভারি ম্যানকেই মেরে ফেলে। সিদ্ধার্থ অর্জুনকে বলে, তোর টার্গেট শুধু ডেভিড, ওর দিকে তোর ফোকাস রাখ। আবারও বলছি, বেশি চালাকি করতে যাস না, আদিয়াকে সারা জীবনের মতো কিন্তু হারিয়ে ফেলবি। অর্জুন রাজেশকে যেখানে নামিয়ে দিয়েছিল রাস্তার এদিক ওদিক পাগলের মতো ডেভিডের গাড়িটা খুঁজতে থাকে, কিন্তু এতই কি সোজা এত বড় শহরে হুট করে একটা গাড়ি খুঁজে বের করা? এর মধ্যে গাড়ির নাম্বার প্লেটের নাম্বারও জানে না। হঠাৎ অর্জুনের মনে পড়ে শঙ্করের কথা। শঙ্কর নিজেই নিজের ব্যবসা সামাল দেয়, এখন কোনো ক্লু বের করতে হলে তো অবশ্যই এর কাছাকাছি লোকদের থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। অর্জুন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শঙ্করের বাড়ির উদ্দেশ্যে। এদিকে বিক্রম সুব্বারাওয়ের গাড়ির সিসিটিভি চেক করে গাড়ির নাম্বার প্লেট থেকে অর্জুনের গাড়ির সব ডিটেলস বের করে নেয়। ফোন করে পাচ্ছিল না দেখে অভি নামে একজন পুলিশ অফিসারকে অর্জুনের বাড়ি পাঠায়। সিদ্ধার্থ পুলিশকে দেখে অর্জুনকে ফোন করে বলে, তুই আমার কথা শুনলি না তাহলে? অর্জুন বলে, আমি তো পুলিশকে কিছু বলিনি। আদিয়া কি বলে এটা আগে শুনো। অভি বলে, অর্জুন কি ঘরে আসেনি? না স্যার, 8টার দিকে কথা হয়েছিল, বলল আসছে, কিন্তু এখনো কোনো খোঁজখবর নেই। ভেতরে দুজন কনস্টেবল চেক করে একটা প্রেগনেন্সি কিট পায়। অভি যখন জানতে পারে ঘরে প্রেগনেন্ট স্ত্রীকে রেখে এরকম একটা কাজ করছে অর্জুন, আদিয়া বলে, প্রেগনেন্টের বিষয়ে অর্জুন কিছুই জানে না, আমি তো ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু ও এখনো আসেনি। এইসব কথা অর্জুন আর সিদ্ধার্থ একটা ডিভাইসের মাধ্যমে শুনছিল। কি হয়েছে স্যার, কোনো কি সমস্যা? ও সেফ আছে তো? অভি বলে, না না, এমন মারাত্মক কোনো কিছুই হয়নি, ছোট একটা ইনকোয়ারি চলছে আর কি। অর্জুন শঙ্করের আড্ডাতে চলে আসে, দূর থেকে সবকিছু দেখছিল। শঙ্কর যখন কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠে, অর্জুন তখন শঙ্করের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। শঙ্কর গাড়ি না থামিয়ে তার মতো করে চালাতে শুরু করে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই শঙ্করকে অর্জুন তার গাড়ির ডিগ্গিতে ভরে একটা নির্জন এলাকায় নিয়ে এসেছে। দেখ, আমি যে তোকে এখানে নিয়ে এসেছি কেউ দেখেনি, সবাই মনে করবে তুই আত্মহত্যা করে মারা গেছিস। ভালোই ভালোই বল, ডেভিড কোথায় থাকে? শঙ্কর ভয়ে বলে, ডেভিডকে সত্যি আমি জানি না, আমি শুধু আমার বিজনেস চালাই, তবে আমি যার কাছ থেকে মাল আনি তাকে জিজ্ঞেস করতে পারি। শঙ্করের পর কাসিমকে ফোন করে, আমাদের বিজনেসে কি ডেভিড নামে কেউ সামিল আছে? কাসিম বলে, কেন, কি হয়েছে? অনেক বড় ড্রিল, ডেভিড নামে একজন ইনভলভ আছে, লাইফ সেট হয়ে যাবে। কাসিম যখন জানতে পারে ড্রিল একজন ড্রাইভার নিয়ে এসেছে, ও ভালো করেই অনুমান করে নিয়ে শঙ্কর যে বিপদে আছে। চারদিকে পুলিশ এটা ছড়িয়ে দিয়েছে, সিদ্ধার্থের সঙ্গে অর্জুনে জুড়ে আছে। এদিকে আমাদের ডেভিডকে দেখানো হয়। ডেভিড যখন নিউজটা দেখে ও তার লোকদের বলে অর্জুন সিদ্ধার্থের লোক না, পুলিশ মন গড়া কাহিনী বানিয়ে বলছে, তবে অর্জুন ধরা পড়ে গেলে আমাদের সমস্যা হবে, পুলিশের হাতে আসার আগেই ওকে মেরে ফেলো। কন্ট্রোল রুমে আবার শহরের সব গাড়ি চেক করা হচ্ছে, কিন্তু অর্জুনের কারটার নাগালি পাওয়া যাচ্ছিল না। অর্জুন কাসিমের আড্ডাতে যাওয়ার উদ্দেশ্যে বেরোলে সে পুলিশের চুকে পড়ে যায়। বিক্রম তার স্টাফ নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর এদিকে ওদিকে ছুটাছুটির পর অর্জুন বিক্রমের হাতে ধরা পড়ে যায়। তবে এখানে আমরা আরেকটা টুইস্টের সামনাসামনি হই। বিক্রমের মেইন টার্গেট অর্জুনকে ধরা নয়, বরং ব্যাগটা কোথায় আছে সেটা জানা। আসলে বিক্রম যখন সুব্বারাওয়ের কাছ থেকে ব্যাগটা সম্পর্কে জানতে পেরেছিল, ও তখন ডিউটির কথা বাদ দিয়ে মালগুলো কিভাবে নিজের আয়ত্তে আনবে সেই প্ল্যান বানায়। আর জানিয়ে রাখি, এখন পর্যন্ত যারাই মারা গেছে এরা সবাই ছিল বিক্রমের লোক। জানি না কতটা বুঝাতে পারছি,
বলছি আমি নিজেই কনফিউজড এই মুভিটা দেখে। অর্জুন তো এবার আরেক পেছালে পড়ে যায়। ওকে যখন বিক্রম সবকিছু বলে দিয়েছে এবার তো তাকে মেরে ফেলবে। অর্জুন কোনোভাবে বিক্রমের কাছ থেকে পালিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই অর্জুন শঙ্করের কাছ থেকে কাসিমের অ্যাড্রেস নিয়ে কাসিমের আড্ডাতে চলে আসে। অনেক সময় ডিগ্গিতে বন্দি থাকায় শঙ্করের অবস্থা খুবই খারাপ, ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। অর্জুন তাড়াতাড়ি জল আনতে যায়। অর্জুন তো আর কাসিমকে নামে মানুষে চিনে না। কাসিম ঝামেলায় না পড়ার জন্য তার একজন লোককে দিয়ে কাসিমকে মেরে ফেলে। অর্জুন এসে দেখে শঙ্করের গলায় কারো হাতের ছাপ, মানে ও ভালো করে বুঝতে পারে শঙ্করকে কেউ মেরে ফেলেছে। হুট করেই তো আর এখান থেকে পালিয়ে যাবে না। এখানে অনেক লোক ছিল, এতজনের মাঝখান থেকে শঙ্করকে কে মেরেছে এটা বের করা তো আর চারটিখানি কথা না। তখনই অর্জুনের মনে পড়ে কাসিমের কথা। কাসিমের নাম্বারটায় যখনই ফোন করে কাসিম তো ফেসে যায়। শুরু হয় তাণ্ডব। প্রত্যেক সিনেমাতেই যেরকম হয় হিরো জিতে যায়, এখানেও এরকমই হয়। প্রথম দিকে অর্জুন মার খেলেও শেষ পর্যন্ত ওই জিতে যায়। এই ডেভিড কোথায় বল? কাসিম বলে আমি ডেভিড নামে কাউকে চিনি না, তবে রাজা নামে আমার একজন পরিচিত ব্রোকার আছে, তার কাছ থেকে সবকিছু জানা যায়। কাসিম কল করতেই যাবে তখনই ডেভিডের দুজন লোক এসে কাসিমকে মেরে ফেলে। তবে অবি তার ফোর্স নিয়ে সময় মতো আসায় অর্জুন বেঁচে যায়। অর্জুন পালাতে থাকে। পালাতে পালাতে একটা সময় অবির একেবারে টার্গেট পয়েন্টে পড়ে যায়। যদি আর একটু এদিক সেদিক করিস শুট করে দেব কিন্তু। আমি সবকিছু জানি, তুই অনেক বড় একজন মাফিয়ার সাথে জুড়ে আছিস, চুপচাপ সিলিন্ডার কর। অর্জুন বলে আমি জানি না আপনি কি জানেন, আমি সিলিন্ডার করলে আমার স্ত্রীকে হারিয়ে ফেলবো। বলেই অর্জুন একটা কাপড়ের মাথায় ধরে নিচে নেমে আসে। এরপর কোনোভাবে অবির কাছ থেকে পালিয়ে আসে। দাদা প্লিজ আমাকে একটু হেল্প করেন, খুব বিপদে পড়েছি। তখনই পেছন থেকে একজন গুলি করে। ভাগ্যক্রমে অর্জুনের গায়ে না লেগে এই লোকটার শরীরে লাগে। দুজনেই উল্টে পাল্টে পড়ে। আসলে এরা দুজনেই ছিল ডেভিডের লোক। এরা এসেছে অর্জুনকে মারতে, তবে সামান্য ভুলের জন্য সবকিছু উলটপালট হয়ে যায়। অর্জুন সবকিছু জানার পরও অ্যাম্বুলেন্সকে কল করে বলে তাদেরকে উদ্ধার করার জন্য। লোকটা অর্জুনের এমন উদারতা দেখে ডেভিডের ঠিকানাটা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেয়। অর্জুন তাড়াতাড়ি একটা বাইক নিয়ে সেখানে চলে যায়। অর্জুন ডেভিডকে দেখে জিজ্ঞেস করে ব্যাগ কোথায়? তুই এক সাধারণ ক্যাব ড্রাইভার হয়ে আমার হোটেলে এসে আমাকে জিজ্ঞেস করছিস ব্যাগ কোথায়? শুরু হয় আবার তাণ্ডব। তবে মাঝখান দিয়ে একটা মেয়ে এসে ডেভিডকে শুট করে মেরে ফেলে। ওর পোশাক আশাকে বুঝতেই পারছেন ডেভিড ওর সাথে এতদিন কি করেছে। এখানে আমি আর কিছু বলছি না। তবে এখানে আমরা আরেকটা টুইস্টের সামনাসামনি হই। ডেভিড তো মারা গেছে। সিকিউরিটি গার্ডকে অর্জুন জিজ্ঞেস করে ডেভিড একটা ব্যাগ নিয়ে এসেছিল, কোথায় রেখেছে তুমি কি দেখেছো? কাকু বলে এই বেটা ডেভিড খাটা, এটা আমাকে বল আগে। ওই তো ডেভিড। আরে মাহাল, ও ডেভিড না, ও রাজু। অর্জুন তো পুরো অবাক, কি যে হচ্ছে এসব। ও যাই হোক, ও একটা ব্যাগ এনেছিল, কোথায় রেখেছে দেখেছো? কাকু বলে আমি তো তাকে কোনো ব্যাগ নিয়ে আসতে দেখিনি, ও খালি হাতেই তো বাড়ি ঢুকলো। অর্জুন এবার কি করবে বুঝতে পারছিল না। সবকিছুই কি তাহলে শেষ হয়ে যাবে? আদিয়াকে সে কি আর বাঁচাতে পারবে না? মন খারাপ করে বসে থাকে। হঠাৎ করে তখন ডেভিডের ফোনটা বেজে ওঠে। একজন ফোন করে বলে এই বেটা, ব্যাগটা যে আমাকে দিলি, পুলিশ যেভাবে চারদিকে ছুটাছুটি করছে কখন না আবার ফেসে যায়। আমার সাথে যারা ছিল তাদেরকেও পুলিশ ধরে ফেলেছে। সুব্বারাওয়ের ফোনও সুইচ অফ দেখাচ্ছে। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমি এখন কি করব বল? অর্জুন একটু গলাটা পরিবর্তন করে বলে রাজু একটা মিটিং এ আছে, আচ্ছা তাকে জিজ্ঞেস করে বলো আমি ব্যাগটা কি করব। অর্জুন বুদ্ধি করে একটু পর এমন ভাবে কথা বলে যেন সে রাজুর সাথে কথা বলে এসেছে। রাজু বলেছে ব্যাগটা তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসতে। কিছুক্ষণ পর লোকটা বাড়ি আসে। লোকটার নাম চম্মক চন্দ্রা। অর্জুন বলে ব্যাগ কোথায়, তাড়াতাড়ি বল। তোকে কেন ব্যাগ দেব? ব্যাগ তো চুরি করার প্ল্যান সুব্বারাওই করেছিল। অর্জুন তাকে সবকিছু খুলে বলতে বলে। পঙ্কজ নামে একজন কোটি টাকার মাল সুব্বারাওকে দেয় হায়দ্রাবাদ পাঠানোর জন্য। যদিও এই কাজটা সিদ্ধার্থ পেয়েছিল, কিন্তু মুম্বাইয়ের পুলিশ সিদ্ধার্থের পেছনে লেগে আছে দেখে পঙ্কজ দায়িত্বটা সুব্বারাওকে দেয়। কিন্তু সিদ্ধার্থ এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। মুম্বাইয়ের পুলিশের চোখে ফাঁকি দিয়ে হায়দ্রাবাদে আসে। ব্রহ্মা আর রাজেশকে পাঠিয়ে মাল নিজের কাছে আনার চেষ্টা করে, কিন্তু সুব্বারাও আগেই সবকিছু প্ল্যান
করে রেখেছিল। রাজেশের ছিল টাকার নেশা। অ্যাডভান্স 10 লক্ষ টাকা রাজুর মাধ্যমে ডেবিট পরিচয় দিয়ে রাজেশকে তাদের ফাঁদে ফেলে। তবে সুব্বারাও মাঝখান দিয়ে মারা যাওয়ায় সবকিছু গোলমেল হয়ে যায়। বিক্রমকে টাকার লোভ দেখিয়ে সুব্বারাওই সিদ্ধার্থের পেছনে পুলিশ লাগিয়ে দিয়েছিল, যাতে করে ও একাই মাল বিক্রি করে রাজত্ব করতে পারে। আর সব দোষ গিয়ে পড়ে সিদ্ধার্থের ওপর। আর চমকচন্দ্রের কাছে ব্যাগ থাকবে এরকম প্ল্যান ছিল, কারণ তাকে দেখে কখনোই কেউ সন্দেহ করবে না। এই তোর আর ওই ব্যাগের কোনো সম্পর্ক নেই, আর আমার কাছে টাইম নেই, তাড়াতাড়ি বল ব্যাগটা কোথায়। আমি নিজের হাতে কাউকে মারতে চাই না। চমকচন্দ্র বলে, মারারও দরকার নেই, ব্যাগ গাড়িতে আছে। অর্জুন সিদ্ধার্থকে কল করে বলে মাই প্লেস বাড়ি এসে ব্যাগটা নিয়ে যেতে। কিছুক্ষণ পর সিদ্ধার্থ আদিয়াকে নিয়ে আসে। সিদ্ধার্থ ব্যাগটা দেওয়ার কথা বললে অর্জুন দেয় না, বলে তার কাছে ব্যাগ নেই। তখনই এখানে বিক্রম আর অভি দুজনেই চলে আসে। আসলে অর্জুনই অভিকে কল করে এখানে আসতে বলেছে। বিক্রমের হাতে যদি ব্যাগটা পড়ে তো অনেক মানুষের জীবন বরবাদ হয়ে যাবে। অর্জুন এরপর এখানে এমন এক গেম খেলে বিক্রমকে ডেবিট পরিচয় দিয়ে আরো এটা ওটা বলে সিদ্ধার্থকে এমন ভাবে কনফিউজ করে দেয়, শেষ পর্যন্ত বিক্রম আর সিদ্ধার্থ একে অপরকে গুলি করতে করতে মারা যায়। আর আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশনটাও এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই মুভির এক্সপ্লেনেশনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।